আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ জাহিদ হোসেন এফসিএ। আপনাকে স্বাগত একুশে বিজনেস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, অর্থনৈতিক যে ধরনের ইন্ডিকেটরগুলো রয়েছে, কিছু কিছু পজিটিভ রয়েছে, কিছু কিছু নেগেটিভ। যেমন পজিটিভ রয়েছে রেমিটেন্স, তারপর রয়েছে রিজার্ভ রেমিটেন্সের পাশাপাশি প্লাস আপনি যেটা বললেন যে এক্সপোর্টের ক্ষেত্রেও এক্সপোর্টটা বাড়ছে। আবার আমরা নীতি সুদ হার, তারপর অন্যান্য নেগেটিভ ইন্ডিকেশনও দেখছি, ইনফ্লেশন আপ। সেটা পুঁজিবাজারের সাথে কিভাবে রিলেটেড এবং কি প্রভাব ফেলছে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে অর্থনীতিতে মিশ্র অবস্থা থাকবেই, কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। শুধু বাংলাদেশে না, সবচেয়ে শক্তিশালী যে অর্থনীতি চায়না বা আমেরিকার অর্থনীতিতেও এরকম মিশ্র অবস্থা কিন্তু সবসময় থাকে। সো আমাদের এখন যেই এক্সপোর্টের কিন্তু গত বছরের তুলনায় ইয়ার অন ইয়ারের যেই আমাদের যে এক্সপোর্টের যে গতি প্রকৃতিটা, সেটা কিন্তু ঊর্ধ্বমুখী। এদিকে একটা ভালো দিক আছে। রিজার্ভও আমরা দেখেছি গত বছরের তুলনায় সেম পিরিয়ডে আমরা যদি ধরি ফিনান্সিয়াল ইয়ার 2025-এ, তাহলে কিন্তু সেটার গতি প্রকৃতিও কিন্তু ধনাত্মক। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমাদের ইনফ্লেশন রেটটা, যেটা গত বছরের তুলনায় সেম পিরিয়ডে অথবা গত মাস যদি বলি সেপ্টেম্বর তুলনায় অক্টোবরে, এই রেটটা কিন্তু ডাবল ডিজিটে চলে আসছে। সো আমাদের মতো অর্থনীতির জন্য কিন্তু এটাকে বলা হয় একটা বিস্ট, মানে জন্তুর মতো, যদি সুযোগ পায় অর্থনীতিকে ধ্বংস করে দিবে। সো ওই জন্য এই ইনফ্লেশন রেটটা নিয়ন্ত্রণের জন্য সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যে একটা যেটা আপনি বললেন পলিসি রেট, কিছুদিন আগে নতুন টি বন্ডও কিন্তু মার্কেটে নিয়ে আসা হয়েছে, জাস্ট বিকজ টাকাগুলো মার্কেট থেকে সুইপ করার জন্য, যাতে করে ওভারফ্লো না হয় টাকার। সো ওভারঅল অবস্থার যদি আমি দেখি, তাহলে একটা পজিটিভ দিক হলো কি, যেহেতু রিজার্ভ একটা স্টেবল অবস্থায় আছে, ইম্পোর্ট ভালো অবস্থায় যাবে। কারণ আমি বিভিন্ন ব্যাংক থেকে খোঁজ পাচ্ছি যে ব্যাংকগুলো তার ইম্পোর্টারদের, তার ক্লায়েন্টদেরকে কিন্তু ইম্পোর্ট করার সুযোগ দিচ্ছে। আর আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যর মূল শক্তি কিন্তু বিদেশ থেকে র ম্যাটেরিয়াল যেটা আসে। এখন গত এক বছরে আপনি দেখবেন অনেক ব্যবসায়ী কিন্তু ব্যবসা করতে পারে নাই, শুধুমাত্র র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারে না, কারণ ব্যাংক এলসি সাপোর্ট দিতে পারে নাই। তার মধ্যে আরেকটা প্রবলেম ছিল, দেশের যে ক্রেডিট রেটিং, ঋণ মান, সেটা অনেকটা কমে গিয়েছিল, যেখানে আমাদের এই আমরা কাউন্টার গ্যারান্টি যেটা বলি, এটার কষ্ট অনেক বেড়ে গিয়েছিল। এই ঋণ মানের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে। গতকাল আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার এসছে খেলাপি ঋণ নিয়ে। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড রয়েছে খেলাপি ঋণের ডেফিনেশন এবং সব কিছুর সাথে সম্পর্কিত, সেটার পরিবর্তনের জন্য এবং আন্তর্জাতিক মানের সাথে সমমান হওয়ার জন্য, সেটি কি বাংলাদেশের রেটিংয়ের ক্ষেত্রে হেল্প করতে পারে? শর্ট টার্মে কিন্তু এটা ক্ষতি করবে। শর্ট টার্মে কেন ক্ষতি করবে? কারণ আগে যেটা করা হতো, আন্তর্জাতিক যে মানদণ্ড ছিল তার সাথে মিল না রেখে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ গোষ্ঠীর চাপে সময় সময় এটাকে ব্যবসায়ীদের সুবিধা অনুযায়ী এটাকে পরিবর্তন করত। এখন এই সরকারের যেহেতু রাজনৈতিক কোনো এজেন্ডা নাই, তাদের কাজ হলো শুধু সংস্কার করা, সুশাসন প্রতিষ্ঠা করা, টেকসই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম দাঁড় করায় দেওয়া। সুতরাং আন্তর্জাতিক অবস্থার সাথে, মানদণ্ডের সাথে মিল রেখে এটা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এর ফলে কিন্তু অনেক ঋণ যেগুলো আগে খেলাপি ছিল না, হয়তো একটা নির্দিষ্ট সময় পরে, মেবি ফার্স্ট কোয়ার্টার, আগামী বছরের প্রথম কোয়ার্টার পরে, এগুলো কিন্তু অনেকেই খেলাপি হয়ে যাবে। এটা কিন্তু ব্যাংকগুলোর ব্যাংকের ইনকাম স্টেটমেন্টকে প্রভাবান্বিত করবে। ওই ক্লায়েন্টগুলোরও কিন্তু নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এটা হলো শর্ট টার্মের এফেক্ট। লং টার্মের এফেক্ট হলো গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে কান্ট্রি ইমেজ, এই ইমেজটাকে কিন্তু শক্তিশালী করবে এবং যারা রেটিংটা বাড়বে। কারণ এখন কিন্তু বাইরের অনেক ব্যাংকই আমাদের অনেক এলসি নেয় না, অনেক ব্যাংকের এলসি নেয় না। এটা কিন্তু হওয়া উচিত না। এটা দেশ হিসাবে, আমাদের জাতি হিসেবে এটা আমাদের জন্য প্রসেসিং ফিও বেশি থাকে। প্রসেসিং ফি, এই যে বললাম যে কস্ট অফ ডুইং বিজনেস আমাদের বাড়িয়ে দিচ্ছে, বিকজ ওই যে কাউন্টার গ্যারান্টি কস্ট, এটা অনেকে 3-4% চেয়ে বসে, বিকজ কান্ট্রি রিস্ক তো অনেক হাই। সো ওই জন্য এটা শর্ট টার্মে আমাদের জন্য একটু ক্ষতি করলেও লং টার্মে এটা আমাদের জন্য সুবিধা সৃষ্টি করবে। আপনি পয়েন্ট বলেছিলেন রাজনৈতিক প্রভাব। এখন যেহেতু আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছি, আমরা পুঁজিবাজারের জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রেও একটি কথা মানে পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকাই তাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের নির্বাচনের সাথে পুঁজিবাজারের কি প্রভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাবেরও বা কি প্রভাব রয়েছে পুঁজিবাজারের ক্ষেত্রে, তিনটা জিনিস যদি একসাথে বলতেন আপনি। মেইন জিনিস হলো কি, দেখেন গতবার যেসব কমিশনারদের রাজনৈতিক সরকারের আন্ডারে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা জানি সবাই রাজনৈতিক প্রভাবযুক্ত।
তার মানে কিন্তু তাদের যোগ্যতা না যতটা গুরুত্বপূর্ণ ছিল তার থেকে বড় ছিল তারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ওই কমিশনে তারা বসছে উজ্জ্বলভাবে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমি বলবো যে সুপ্রতিষ্ঠিতভাবেই সবাই জানে। তাহলে তখন কিন্তু যখন যোগ্যতার মাপকাঠির বদলে রাজনৈতিক প্রভাবটা মূল পরিচয় থাকবে, যোগ্যতা থাকবে, তখন কিন্তু তার উদ্দেশ্য থাকবে যারা তাকে ওই পজিশনে বসালো তাদেরকে খুশি করা, তাদের সন্তুষ্টি অর্জন করা। তখন কিন্তু দেশের যেই জনগণের সন্তুষ্টি তাদের কাছে বড় না। এবং এর আগে কিন্তু আমরা গত 15 বছরে আইপিওগুলোতে পার্টিকুলারলি বা বিভিন্ন সময় যে স্ক্যামগুলো হলো এগুলার যে নিরপেক্ষ তদন্ত সেগুলা কিন্তু আমরা দেখি নাই। যেমন একটা কোম্পানি তার আইপিও প্রসিড 5 বছরও ব্যবহার করতে পারে না, চিটং ভিত্তিক একটা কোম্পানি। তাহলে এইটার ইনকোয়ারি মাত্র শুরু হচ্ছে। কেন 5 বছর লাগবে? তার আইপিওর প্রসিড ব্যবহার করার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যে না হলেই তো তার এগেইনস্টে আইপিও অনুমোদনের ক্ষেত্রেও অনিয়ম রয়েছে, প্লেসমেন্টের ক্ষেত্রে অনিয়ম রয়েছে, সব নিয়ে কথা বলবো। প্রাইভেট প্লেসমেন্ট মানেই তো আমরা জানতাম এটা করাপশনের একটা অন্যতম জায়গা, এবং প্রাইভেট প্লেসমেন্টগুলো করা হতো প্রকৃত অর্থে যাদের প্লেসমেন্টে পাওয়ার কথা তাদের না, কিছু রাজনৈতিক প্রভাব যুক্ত লোকজন এই প্লেসমেন্টগুলো নিত, তারা একটা প্যারালাল মার্কেট এখানে পরিচালনা করত। জি, আমরা কিভাবে প্রভাব মুক্ত রাখা যায় এবং বর্তমান কমিশন কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মোহাম্মদ জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জাহিদ ভাই, আপনি যেটা বলছিলেন রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা উচিত বিএসইসি, সেক্ষেত্রে আপনার এখন বর্তমান বিএসইসির কি করণীয় রয়েছে পুঁজিবাজারকে ভালো করার জন্য, একটু যদি সংক্ষেপে বলতেন। তারা তো একটা এজেন্ডা নিয়ে কাজ করছে, ফ্রেমওয়ার্ক আছে, এবং আমি দেখলাম যারা অংশীজন আছে তাদের সাথে কথা বলছে, প্রায় তাদের মিটিং হচ্ছে। তারপরে সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য ইমেল আইডি দেওয়া হয়েছে। আমি আশা করি এগুলাকে তারা মানে বিবেচনায় নেবেন, কগনিজেন্সি নেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো কি যে আমাদের আইন কিন্তু দেশে অনেক আছে, কিন্তু আইনের প্রয়োগটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। তাহলে তারা কিছু যেসব আইনে আমার মনে হয় খুব বেশি পরিমার্জনের প্রয়োজন হবে না, যতটুকু পরিমার্জন হয় পরবর্তীতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যেহেতু এটা একটা রিপাবলিক, আলটিমেটলি অন্তর্বর্তী সরকার দিয়ে তো দেশ চলবে না, এখন রাজনৈতিক সরকার দিয়ে দেশ চলবে। সেই সরকারকে খেয়াল রাখতে হবে এই দেশের জনগণ কিন্তু বিপ্লব করেছে। সো যদি কোনো রকম আইনের ব্যত্যয় ঘটে অথবা যদি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয় তাহলে কিন্তু জনগণ আবার কিন্তু ওইরকম একটা পরিস্থিতি তৈরি করবে। সো সুশাসনের কিন্তু বিকল্প নাই, কিন্তু সুশাসন কিন্তু শুধু আইন দিয়ে হবে না, কারণ এগুলাকে তো বাস্তবায়ন করবে আপনার আমার মতো মানুষ। তো তাদের মধ্যে এথিক্যাল স্ট্যান্ড, নৈতিকতাটা থাকতে হবে। এখন আমাদের এখন যে সংস্কার কমিটি কাজ করছে তারা এই সুশাসনের জায়গাটাকে খাতা কলমে তৈরি করবে, বাট প্রয়োগের দায়িত্ব এবং এই যেসব লোকজনগুলো প্রয়োগের জন্য বসবে তাদের নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছ হইতে হবে। এখন তারা যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসে, যতই সে কোয়ালিফাইড হোক, এর আগের লোকজন কিন্তু শিক্ষাগত দিক দিয়ে অনেক কোয়ালিফাইড ছিল কমিশনের, তারা কিন্তু তাদের নৈতিকতা বিবর্জিত ছিল, যেই কারণে তারা সবসময় নিজেদের স্বার্থ দেখত, দেশের মানুষের স্বার্থ দেখত না। তো পরবর্তীতে এই বিষয়গুলো, অর্থাৎ রাজনৈতিক একটা কালচার তৈরি হইতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে, এবং যেসব লোকজন তাদের নির্বাচন প্রক্রিয়াটা, অর্থাৎ কমিশনার যারা হবেন তাদের যে সিলেকশন প্রসেসটা সেটা যেন খুব স্বচ্ছ হয়। তাদের অতীত রেকর্ড, যদি রাজনৈতিক কোনো তাদের কানেকশন থাকে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে, যে না তার রাজনৈতিক কানেকশন থাকলে তার জন্য যোগ্যতা হবে, তার জন্য অযোগ্যতা হতে হবে। প্রভাব মুক্ত থাকতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে নিয়ন্ত্রক সংস্থা ভালোভাবে কাজ করবে এবং আমরা আশাবাদী পুঁজিবাজারের জন্য কাজ করবে। এখন আপনার কাছে এই প্রশ্নটি, আমাদের হাতে সময় আছে মাত্র 2 মিনিট, আপনি 2 মিনিটে আপনার কাছে জানতে চাই মিউচুয়াল ফান্ডের ভূমিকা। মিউচুয়াল ফান্ড 75% পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়, চাইলে সর্বোচ্চ পারে 75% পর্যন্ত। মিউচুয়াল ফান্ড কি ভূমিকা রাখতে পারছে এবং তাদেরকে আরও বেশি ভূমিকা রাখা উচিত কিনা? আচ্ছা, এখানে শুধুমাত্র সবসময় আমরা দোষ দেই বিসেকের নিয়ন্ত্রক সংস্থার, যে তারা মার্কেট পড়ে গেলেও তাদেরকে ধরা হয়, মার্কেট উঠলেও তাদেরকে বলা হয়। এবং এর আগের একটা খারাপ প্র্যাকটিস ছিল যে তারা মার্কেটটা ইন্ডেক্স সবসময় বিভিন্নভাবে অবৈধ প্রভাব দিয়ে বিভিন্নভাবে ইন্ডেক্সটাকে ঠিক রাখতো, সেলকে ঠিক রাখতো।
এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো যারা বিনিয়োগকারী, জি, বিনিয়োগকারীদের এই স্টক মার্কেট সম্বন্ধে জ্ঞানটা খুব জরুরি। এবং আমি মনে করি আমাদের সত্যিকার অর্থে 80 থেকে 90% বিনিয়োগকারী যারা রিটেল বিনিয়োগকারী আছেন তাদের এই জ্ঞানটা কিন্তু নাই, এবং তাদের এই জ্ঞান অর্জনে কিন্তু দরকারও নাই। কেউ ডাক্তার হতে পারে, কেউ মেহনতি মানুষ হতে পারে, রিক্সা পুলার হতে পারে, তার 5,000 টাকা আছে, সে স্টক মার্কেটে ইনভেস্ট করে, তার মানে এই না যে তাকে স্টক মার্কেট শিখতে হবে। সে তখন কই যাবে? আপনি যেটা বললেন, সে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করবে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি তাদেরকে গাইড করবে। এবং তারা জানার দরকার নাই তো, আমি নিজে কিন্তু স্টক মার্কেট ডিরেক্টলি আমি যাই না, কারণ আমার পক্ষে প্রতিদিনই অ্যানালাইসিস করা সম্ভব না। আমি যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডের ভূমিকা আরো সোচ্চার হওয়া উচিত। আরো আমার মনে হয় বিসেকের এখন এইটাই হওয়া উচিত নাম্বার 1 এজেন্ডা, যে শর্ট টার্মে যদি মার্কেটটাকে ঠিক করতে চায়, বহু মানুষ আছে যাদের রিটায়ারমেন্টের টাকা আছে, এই যে এত ভালো স্ট্রং রেমিটেন্স আসতেছে, টাকা কোথায় যাচ্ছে? কিছু আনপ্রোডাক্টিভ খাতে ওনারা খরচ করতেছে। হ্যাঁ, তাদের কিছু ড্রিম থাকে, বাড়ি করা, এটা করা, বাট তারপরেও কিছু টাকা কিন্তু আইডল থাকতেছে। এই টাকাগুলোকে আনতে হবে কিভাবে? তাদের একটা ভয় তৈরি হয়ে গেছে না স্টক মার্কেটে গেলে লস করে। কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যদি, এবং কোন সব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এথিক্যাল, নৈতিকতা বিবর্জিত না, যারা নৈতিকতাকে প্রাধান্য দেয়, যাদের ভালো ট্র্যাক রেকর্ড আছে, যাদের উদ্যোক্তারা সবসময় একটা ক্লিন ইমেজ নিয়ে আছে, তাদেরকে অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য দেয়া হোক, তারা এইভাবে মার্কেট থেকে ফান্ড রেইজ করুক। এবং এর ফলে আমাদের এই যে ব্যাংকের এখন হাই ইন্টারেস্ট রেট 12-13%, এটা নিয়ে কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসা করা অসম্ভব। সো এখন বরঞ্চ আমাদের যদি ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেইজ করা যায়, তাহলে ব্যাংকের খেলাপির পরিমাণ কমবে এবং আমাদের ক্যাপিটাল মার্কেটে স্ট্রং হবে, ব্যবসায় আরও গতি সঞ্চার হবে, ব্যবসায় গতি সঞ্চার হবে। এবং যেটা হয়, আপনি যেটি বললেন আজকে প্রথম থেকে, অর্থনীতির ইন্ডিকেটরগুলো অবশ্যই হেল্প করবে, ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবমুক্ত হেল্প করবে। এবং সর্বশেষ যেটা বললেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে মিউচুয়াল ফান্ডের ভূমিকাও বাজারে যথেষ্ট ভালো ভূমিকা রাখবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।